দর্শক, আমাদের সাথে রয়েছেন আজকে এমন একজন অতিথি যিনি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা, জিয়াম রাশেদ। আমরা শুরুতে জেনে নিব আপনি জুলাই গণ অভ্যুত্থানের একজন প্রথম সারির যোদ্ধা, এবং আমি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের আপনার যে সাহসিকতার একটি ছবি, সেটি বাংলাদেশের 7ম শ্রেণীর ইংরেজি বইয়ে স্থান করে নিয়েছে। এটি অবশ্যই আপনার জীবনের বিশেষ একটি পাওয়া। তো সেই জায়গা থেকে প্রথমে জেনে নিব আপনার কেমন অনুভূতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সকল অডিয়েন্সকে। আপনার প্রশ্নটা ছিল যে আমার একটি ছবি পাঠ্য বইয়ে স্থান করেছে, অর্থাৎ এনসিটিভি কর্তৃক এবারের পাঠ্য বই সংস্করণে 7ম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে আমার একটি ছবি প্রকাশ হয়েছে। সো সেই ছবিটি হচ্ছে জুলাই আন্দোলনের সময়কার। সো সেটা নিয়ে যদি আমি স্মৃতিচারণা করতে চাই, প্রথমে বলতে হয় ছবিটা হচ্ছে 3 আগস্টে আমরা যেদিন স্বৈরাচার পতন আন্দোলনের এক দফা অর্থাৎ অসহযোগ আন্দোলন থেকে এক দফায় আসছিলাম। ওই দিন আমরা শুরুটা করেছিলাম 9 দফা আন্দোলন দিয়ে। সো বিকেলে শহীদ মিনার থেকে আমাদের গণ অভ্যুত্থানের ইমাম নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে। সো ওই দিনের ছবিটাই আসলে পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছে। সো এই বিষয়টা যদি, এই মুহূর্তটা যদি আমি একটু স্মৃতিচারণা করতে চাই, এটা আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া বলতে পারেন, বা এটা খুব প্রাউডলি বিষয় যে আমার এই ছবিটা দেখে আগামীর তরুণ শিক্ষার্থীরা, 7ম শ্রেণীর শিক্ষার্থীরা, তারা 24 জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানবে। সো এটা আমার থেকে বেশি এক্সাইটেড আসলে কেউ না। তো এটা নিয়ে আমি সবসময় নিজেকে খুব গর্ববোধ করি যে আমার ছবিটা দেখে শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানবে। সব মিলিয়ে আসলে এটার ভাষায় প্রকাশ করার মতো না। ওই মুহূর্তটা আসলে আমার জীবনের সবচেয়ে সেরা পাওয়া। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি খুব গর্বিত। আমরা দেখতে পেয়েছি আপনি জুলাই গণ অভ্যুত্থানে প্রথম সারিতে রাস্তায় ছিলেন। সেই সময়কার দিনগুলো কেমন ছিল এবং আপনি ব্যক্তিগতভাবে কি কি ঝুঁকি নিয়েছিলেন? দেখেন, সেই সময়কার দিনগুলো যদি স্মরণ করতে হয় তাহলে অনেক বিভীষিকাময় মুহূর্তই আসলে স্মরণ করতে হয়। সো আমি প্রথম থেকেই বলি, আমি আসলে মূলত আন্দোলনে শুরুটা করেছি 16 জুলাই থেকে। যেদিন দেখেছি যে আমাদের গণ অভ্যুত্থানের যিনি প্রথম স্বৈরাচারের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছেন শহীদ আবু সাইদ, সেই মুহূর্তটা আসলে যখন আমার চোখের সামনে ভেসে উঠছে, তখন আসলে নিজেকে ওইভাবে ধরে রাখতে পারি নাই। নিজে বিবেকের তাড়না থেকে আসলে ওই দিন রাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা ইনশাল্লাহ এই স্বৈরাচার সরকারের পতন করেই ছাড়বো। যে স্বৈরাচার আমার ভাইদেরকে নির্বিচারে গুলি করছে, সো এই স্বৈরাচারের হাতে তো আমার এই সোনার বাংলাদেশ নিরাপদ না। সো ওই দিনের স্ট্যাটাসটা দিয়েই মূলত অনেক বড় একটা ঝুঁকি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। তারপর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করেছি। 18 জুলাই আপনারা ইতিমধ্যে জানেন যে আমি গুলিবিদ্ধ হয়েছি মালিবাগ আবুজর ডিফারি কলেজের সামনে। 28 জুলাই গ্রেপ্তার হয়েছি এবং 5 আগস্ট গ্রেপ্তার হয়েছি। আর তার মধ্যে যদি আরেকটি স্মৃতি আমি স্মৃতিচারণা করতে চাই, সেটা হলো আমি 18 জুলাই থেকে 36 জুলাই অর্থাৎ বিজয় অর্জনের পর, আমি বলতে গেলে 37 জুলাই অর্থাৎ 6 আগস্ট পর্যন্ত আমি আমার পরিবারের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখি না। কারণ তারা আমাকে বারবার বলতো যে তুই আন্দোলনে যাস না, এই ধরনের হুমকি দমকি দিত। এক ধরনের শাসন আর কি, হুমকি দমকি বলতে পারিবারিক শাসন, যে আন্দোলনে গেলে কি হবে না হবে। মা অনেক টেনশন করতো, বাবা অনেক টেনশন করতো, ভাই ছিল দেশের বাহিরে, সো সেও অনেক টেনশন করতো এগুলো নিয়ে, সে দেশের বাহিরে থেকে করতো। তারপরেও অনেকে আমাকে ওই সময় সাহস জুগিয়েছে যে তুই পারবি, তুই যেহেতু সত্যের পক্ষে নামছিস তাহলে তুই পারবি। সো এগুলো হচ্ছে আন্দোলনের স্মৃতিচারণা, জুলাই আন্দোলনে। ঝুঁকি বলতে আমি অনেক ঝুঁকি নিয়েছিলাম, বিশেষ করে 18 জুলাই যখন সাফেনা ক্লিনিকের সামনে, যেটা মালিবাগে অবস্থিত, ওখানে যখন পুলিশ প্রথমে আমাদের সাথে লাগে না, প্রথম হচ্ছে রেলগেটে যে সাফেনা আর হচ্ছে মালিবাগের মাঝখানে একটা রেলগেট আছে, মালিবাগ রেলগেট যেটা বলে, সেখানে
রেলগেটের কিছু টোকাইদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়, মানে ইট পাটকেল নিক্ষেপ। তো পরবর্তীতে আমরা যখন পিছন দিক থেকে তাদেরকে সহযোগিতা করতে যাই, অর্থাৎ রেলগেটের যারা টোকাই ছিল, তো তাদের পক্ষ থেকে আসলে আমাদেরকে, অর্থাৎ পুলিশের পক্ষ দিয়ে আমাদের দিকেও মানে তারা গুলি ছোড়া শুরু করে। সো ওই দিন আসলে আমি একটু বেশি রিস্ক নিয়েছিলাম। আমি যখন রাস্তা মেন রোডের মাঝখানে যখন আমি একটা টায়ারে আগুন জ্বালাইতে গেছি, ঠিক তখনই তারা আমাকে গুলিটা করে এবং আমি আহত হই। প্লাস ওই সময় আমার আবার এই ককটেলও তারা নিক্ষেপ করেছে। ককটেলের ইয়ায় আমার পুরো চোখ প্রায় অন্ধকার হয়ে যায়। সো একজন মুরব্বী, যেটা পত্রিকাতে এসেছে, আমি বলেছিলাম যে একজন মুরব্বী আমাকে তার বাসায় নিয়ে যায়, নিয়ে ব্যান্ডেজ করে, প্লাস হচ্ছে লাইটার দিয়ে তারা আমার চোখের সামনে ঘোরায় যাতে আগুনের গ্যাসটা চলে যায়। সো এই দিন একটা রিস্ক নিয়েছিলাম। তারপরে কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। 22শে জুলাই আমি আবারও রাজপথে নামি। তখন আমি অবস্থান পরিবর্তন করে সরাসরি শাহবাগের দিকে মুভ করি। সো সেদিক থেকে যখন শাহবাগে প্রতিদিন আসা যাওয়া করতাম, অনেক রিস্কের উপরে ছিল জীবনটা। আপনারা জানেন যে আমি কিন্তু জার্নালিস্টে আছি। সো আমি কি করতাম, আমার আইডি কার্ডটা সবসময় পকেটে রাখতাম। দিনের বেলা সাংবাদিকতা করে যখন আন্দোলনের স্থানে যাইতাম শাহবাগে, সেখানে গিয়ে আইডি কার্ডটা পকেটে রেখে দিতাম। তারপরে হচ্ছে আবার শিক্ষার্থীদের সাথে আন্দোলন করতাম। আসার পথে যখন দেখি পুলিশ বা কেউ সামনে, তখন আমি আইডি কার্ডটাকে গলায় ঝুলিয়ে নিতাম। অর্থাৎ সেই জায়গা থেকে আপনি সাংবাদিকতার যে পরিচয় সেটা গোপন রেখে আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে সেটাই করেছিলাম। মানে সাংবাদিকের আইডি কার্ডটা রাখছি হচ্ছে পকেটে, মানে আন্দোলনের সময় রাখি না, কারণ সেই সময় যদি আমরা সাংবাদিকদের উপর অনেকটা চাপ সৃষ্টি তাহলে পুলিশ মনে করবে যে সাংবাদিকরা এখানে নাশকতা করতেছে। সেজন্য আমি পকেটে আইডি কার্ডটা রাখতাম। তো এগুলো হচ্ছে আমার মানে রিস্কের একটা বিষয়। তারপরে হচ্ছে আরেকটা রিস্ক নিয়েছিলাম হচ্ছে 28শে জুলাই, যে বলছিলাম কিছুক্ষণ আগে আমি গ্রেপ্তার হয়েছিলাম। আবুজর গিফারি কলেজের সামনে আমরা কিছু শিক্ষার্থীদের নিয়ে প্লাস স্থানীয় কিছু মানুষদের নিয়ে মানে আমরা একটা স্লোগান উঠাই স্বৈরাচারের বিরুদ্ধে। সো ওই সময় আপনার হচ্ছে রমনা থানা পুলিশ আসে, 2টা গাড়ি নিয়ে আসে, এসে মানে আমাদেরকে ধাওয়া দেয়। ধাওয়ার মধ্যে আমাদের 7-8 জনকে কিন্তু তারা ধরে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো ওই দিন রাতে হচ্ছে আমাদের ধন্যবাদ জানাচ্ছি বিকার উন্নেসা শিক্ষার্থীদেরকে, তারা মেয়েরা হচ্ছে সেদিন আমরা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বোনেরা কিন্তু অনেক বড়, আমাদের সেই সাহসী বোনেরা আমাদেরকে বাঁচানোর জন্য তারা রমনা থানা ঘেরাও করছে। তো তাদের আন্দোলনের মুখে করে মূলত পুলিশ আমাদেরকে ছাড়তে বাধ্য করে, না হলে কিন্তু আমাদেরকে নিয়ে যেত। তারপরে মাঝামাঝি 3 আগস্ট, তো এই যে আপনি এত বাধা বিপত্তি, পারিবারিক একটা চাপ, আপনি যেখানে থাকেন অবশ্যই বাসার আশেপাশে একটা চাপ সৃষ্টি হয়েছিল, এটা সব জায়গায় হয়েছিল। তো সেই জায়গাতে সব এত চাপ গুলা মোকাবিলা করার পরেও আপনি কিভাবে যে সাহসটা পেয়েছিলেন বা নিজের ভিতরে এই স্পৃহাটা কোত্থেকে পেয়েছিলেন যে আমাকে আন্দোলন করতে হবে, বা আপনার কোন মানে মাথায় তখন কি ছিল যে আমাকে আন্দোলন কেন যেতে হবে, বা আপনার এই সাহসটা স্পৃহাটা কোত্থেকে আসছিল, সাহসটা কোত্থেকে জোগাইছিল? দেখেন, সাহস তো মানে 16 জুলাই থেকে পেয়েছিলাম। আপনাকে এখানে একটা কথা মনে করে দিই, কিছুদিন আগেও এই বিষয়টা নাড়াচাড়া হয়েছে যে একটা সময় আমি যেখানে ছিলাম আমার পেছনে হচ্ছে শেখ মুজিবের ছবি ছিল। সো আমি কি হয়েছে, 16 জুলাই যখন আবু সাইদকে মারা হয়, আমি পিছনে আমার দেয়ালের পিছনে শেখ মুজিবের ছবিটা ভেঙে ফেলি। তখন থেকে আমার ভিতরে একটা সাহস এসে গেছে, শেখ মুজিবের ছবি ওপেনলি ভেঙে ফেলছি। তারপরে মূলত মানে আবু সাইদকে যখন মেরে ফেলে, যে আমার ভাই রক্ত দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, তো আমরা কেন ঘরে বসে থাকবো, তার প্রতি মূলত ইন্সপায়ার্ড হয়েই মূলত আন্দোলনে নামা, এবং সেখান থেকে আসলে মূল সাহসটা পেয়েছিলাম। এই যে গণ অভ্যুত্থানে আপনি কি কি হারিয়েছিলেন, এবং গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলি, সে স্বাধীনতার পর আপনি কি কি পেয়েছিলেন, অর্থাৎ গণ অভ্যুত্থান কি কি হারিয়েছেন এবং কি কি পেয়েছেন স্বাধীনতা নিয়ে? দেখেন, আপনাকে বলেছিলাম যে আমি 18 জুলাই থেকে 36শে জুলাই বা 37শে জুলাই বলতে পারেন যে পরিবারের সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। এটা আমার জীবনে একটা হারানো, আন্দোলনের সময় হারানো একটা বিষয়, যেটা এখনও আছে। অর্থাৎ আমি আমার বড় ভাইয়ের সাথে সেই 18 জুলাইয়ের পরে যে আমি কথা বলা বন্ধ করেছি। আজকে হচ্ছে কত আগস্টের 26 তারিখ,
আজও আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না। আহ, খুবই দুঃখজনক। এটা হচ্ছে মানে আমার জীবনের সবচেয়ে হারানো কারণ হচ্ছে সে ওই সময় আমাকে একটু বেশি মানে শাসন করেছিল। সেই জন্য এখনো পর্যন্ত আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না। যদিও সেই 6 আগস্ট আমাকে একটা ভয়েস পাঠিয়েছে, সেই ভয়েসটা এখনো আমার কাছে আছে যে রাশেদ তুই তো দ্বিতীয় মুক্তিযোদ্ধা, কিন্তু আমার আসলে মানে তার প্রতি কোনো ইয়েই আসে না, মানে কোন ধরনের মায়া কাজ করে না তার সাথে কথা বলার। তো যদিও এমনি অন্য কোনো ঝামেলা না, জাস্ট এই জন্যই আমি তার সাথে এখনো পর্যন্ত কথা বলিনি। এটা আমার এখনো মানে খুব কষ্ট লাগে। দর্শক, একজন জুলাই যোদ্ধার ভিতরে যে তার আন্দোলনের সময়কার যে বিষয়টা, সে স্পৃহাটা, সেখানে তাকে যখন তাকে কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, সে কিন্তু তার যে একটা ভিতর থেকে যে একটা ক্ষোভ, সেটা কিন্তু এখনো থেকে গেছে, আমরা দেখতে পাচ্ছি। যদিও নিজের আপন ভাই যেটা হোক, কিন্তু দেশ সবার আগে, সেই বিষয়টি তার মধ্যে থেকে ফুটে উঠছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এমন একজন দেশপ্রেমিকরাই কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দর্শক, আমরা রাশেদ ভাইয়ের সাথে তার জীবনের বর্তমান কেমন চলছে, তার জুলাই গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা আমাদের 1 বছর হয়ে গেল, তারপরে আমরা কেমন স্বাধীনতা উপভোগ করছেন এবং দেশকে আপনি কিভাবে দেখতে চেয়েছিলেন, বা এবং সেভাবে কি দেখতে পাচ্ছেন কিনা, বা আপনার মানে দেশ কি স্বাধীনতার পর কি আগের তুলনায় কি ভালো আছে, বা আপনার যে চাহিদা ছিল যে দেশটা এমনভাবে সাজবে, সেটা কি হয়েছে? দেখেন, আপনি তার আগের প্রশ্নে বলেছিলেন যে আমি আন্দোলন করে কি হারিয়েছি কি পেয়েছি। হারানোর কথাটা বলেছিলাম, পাওয়ার কথাটা এখনো বলি না। পাওয়াটা হচ্ছে অন্তত পক্ষে মুক্ত বাতাসে চলাফেরা করতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। দেশের যত বড়ই হোক, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একজন সাধারণ মানুষ পর্যন্ত অন্যায় করলে সে অন্যায়টার প্রতিবাদ করতে পারতেছি। এটা জুলাই আন্দোলনের একটা পাওয়া। আর জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বলেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতটুকু হয়েছে, কেমন প্রত্যাশা ছিল, কেমন পেয়েছি, আসলে প্রত্যাশা অনেক ছিল, বাট সেই প্রত্যাশা অনুযায়ী তুলনামূলক আমরা মানে কিছুই পাইনি বললেই চলে। কারণ আমরা প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনার রেজিম, যেটা শেখ হাসিনা যেই ইয়াটা করেছে, যে একটা মানুষকে রাজাকার ট্যাগ দেয়া, সেই ইয়াটা ট্যাগ দেওয়াটা কিন্তু এখনো রয়ে গেছে। বাংলাদেশে এখন থেকে গেছে, বোলিংটা এখনো রয়ে গেছে। প্লাস হচ্ছে আগে চাঁদাবাজি চলতো, খুন ধর্ষণ হতো, খুনই পরিবর্তন হয়েছে কিন্তু খুন করা বন্ধ হয়নি। চাঁদাবাজের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি থেমে নেই। সব দিক দিয়ে মিলিয়ে বলতে গেলে যে প্রত্যাশা অনুযায়ী আসলে কিছুই পাইনি। অর্থাৎ একটা ফেসিস্ট দূর হয়েছে, আরও এরকম শতাধিক ফেসিস্ট কিন্তু বাংলাদেশে 5ই আগস্টের পর জন্মগ্রহণ করেছে, যারা নব্য ফেসিস্ট নামে পরিচিত। সো সব দিক থেকে মিলিয়ে যে শেখ হাসিনা যেটা করে গেছে সেটা কিন্তু এখনো রয়ে গেছে। যদিও আমরা সেটার প্রতিবাদ করতে পারতেছি, হাসিনা আমলে প্রতিবাদ করতে পারতাম না, কিন্তু অপরাধটা তো চলতেছে। আগে অপরাধ হতো, এখনো সেই অপরাধটা হচ্ছে। আমরা আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চাচ্ছেন, বা আগামীর যে গণ অভ্যুত্থানের পর, যেহেতু আমাদের একজন গণ অভ্যুত্থানের সরকার ছিল, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিন্তু প্রায় সময় শেষ হয়ে আসছে, সামনে আমাদের নির্বাচন বাংলাদেশের। তো নির্বাচনের পরে আমাদের যে সরকার আসবে, যে প্রধানমন্ত্রী আসবেন, তার থেকে আপনার কি প্রত্যাশা রয়েছে একজন জুলাই যোদ্ধা হিসাবে? দেখেন, আমরা চেয়েছিলাম যে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশের সরকার প্রধান হবে কেউ একজন। সো আমরা আন্দোলনে নেমেছিলাম এই জন্যই যে নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি সরকার গঠন হয়, যে সরকার জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। সো যেহেতু শেষের দিকে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তোবা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা চলছে, বাট আদৌ সেটা হবে কিনা আমি এখনো নিশ্চিত নই। ইসিতে আলোচনা চলছে। সো আমি আসলে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে এই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে বসা অন্তর্বর্তীকালীন সরকার যাতে এমন একটা সিস্টেম করে দিয়ে যায় যে ভবিষ্যতে যারাই প্রধানমন্ত্রী আসবে বা যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা যাতে আওয়ামী লীগের কার্যকলাপগুলোকে বৈধতা না দেয়, যাতে তাদের কার্যকলাপগুলোকে অবৈধ দেয়। যেমন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ একটা সময় অমুক রাজাকার তমুক রাজাকার,
তো সেটার কিন্তু এখনো রয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিএনপির ফজলুর রহমান নামে একজন তথাকথিত ব্যক্তি যে জুলাইকে কালো অধ্যায় বা জুলাইয়ের নেতৃত্বদানকে রাজাকার বলেছে, অর্থাৎ আমাদেরকে সে রাজাকার বলেছে, যেটা স্বৈরাচার শেখ হাসিনাও বলেছে। সেই ফজলুর রহমান আমাদেরকে রাজাকার বলছে। সো আমরা চাই এই ফজলুর রহমানের লোকগুলো যাতে আগামীতে ক্ষমতায় না আসে। হ্যাঁ, বিএনপি আসুক, আমি চাই বিএনপি আসুক, তবে ফজলুর রহমান যাতে কোনোভাবে না আসে। আমি চাই জামাত আসুক, তবে ফজলুর রহমানের লোকগুলো যাতে জামাতের মধ্যে না থাকে। সো এই ধরনের লোকগুলো যারা জুলাইয়ের ম্যান্ডেটের উপর আঘাত করবে, অর্থাৎ জুলাইকে 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করাবে, তারা যাতে ক্ষমতায় না আসে। আমরা যেরকম 71-কে ভালোবাসি, তেমনি 24-কে ভালোবাসি, তেমনি 52-কে ভালোবাসি, তেমনি 47-কে ভালোবাসি, তেমনি 90-কে ভালোবাসি। সো আমরা চাই এটার মধ্যে যাতে কোনো বাইনারি তৈরি না করতে পারে। আমরা বর্তমানে একটা জিনিস দেখতে পাচ্ছি দেশে, সেটি হচ্ছে মবের, অর্থাৎ মবের পাশাপাশি ট্যাগের বুলিংস চলছে দেশে। কিছু একটা হলে কেউ একজন একজনকে এক এক ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, বা বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। এই ট্যাগিং নিয়ে বাংলাদেশে যে একটা মব সৃষ্টি হচ্ছে, মব কালচার হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কেমন প্রতিক্রিয়া? আপনি কি মনে করেন এটা হচ্ছে কেন, বা এটার মানে শেষটা কোথায়? এটা কি করলে এটা শেষ করা সম্ভব? আসলে দেখেন, ট্যাগের রাজনীতি আসলে খুব ভয়ঙ্কর। আমরা একটু সিম্পল উদাহরণ দিই। যেমন বর্তমানে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যিনি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ভিপি প্রার্থী, আমরা দেখেছি তিনি কিন্তু জুলাইয়ের একদম সম্মুখ সারি যোদ্ধা। কিন্তু কিছুদিন আগে, কয়েকদিন আগে তাকে কিন্তু ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ ভুয়া একটি রিউমার ছড়াইছে আর কি, যে সে ছাত্রলীগ করতো, অথচ সে কিন্তু ছাত্রলীগ না। সেটা আমরা গত কয়েকদিন আগে একটা শাহবাগে যে জুলাই যোদ্ধারা সাংবাদিকদের উপর একটা আক্রমণ করে, সাংবাদিকদেরকেও তারা একটা ট্যাগের বুলিং দেয়, আওয়ামী লীগের সাংবাদিক বা হলুদ সাংবাদিকতা, এই ধরনের কিছু একটা ট্যাগ দেওয়া হয়। তো এই যে প্রতিটা ক্ষেত্রে কিছু হলে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া বা এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগের বুলিং চলছে, এই বিষয়টা দেখেন, কোনো ক্ষেত্রেই কেউ যদি আওয়ামী লীগের সাথে জড়িত না থাকে বা আওয়ামী লীগের দালালি না করে, শুধুমাত্র তার মতের পার্থক্য থাকার কারণে তাকে যে আওয়ামী লীগ ট্যাগ দেবে, এটা আমি কোনোভাবে বৈধতা দিচ্ছি না। হ্যাঁ, কিছু সাংবাদিক দালাল আছে, আমি বলবো তারা দালাল, কারণ আমরা দেখেছি যে কারা জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিল, কারা ছাত্রদের বিপক্ষে ছিল, সেটা আমরা কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছি। আপনি জানেন, আমি নিজেও একজন জার্নালিস্ট, সো সেই দিক থেকে আমি কিন্তু জানি যে কারা জুলাই আন্দোলনে ছিল। এখন বর্তমানে বিটিভির মধ্যে দেখেন যে অনেক সাংবাদিক আছে, আইসা অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমরা দেখেছি যে বিটিভি সবচেয়ে বেশি জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিল। তারপরে হচ্ছে 71 টিভির বলেন বা অনেক টেলিভিশন, আমি নাম বলবো না, যমুনা টেলিভিশন আপনারা জানেন খুব ভালো ভূমিকা রাখছে, বা চ্যানেল 24 সহ কয়েকটা টেলিভিশন ছাড়া প্রায় সবগুলা কিন্তু দালালি করেছে। বিশেষ করে কালবেলা বর্তমানে যিনি সম্পাদক সন্তোষ শর্মা, সে তো হচ্ছে ভারতীয় রয়ের এজেন্ট। সো সেই দিক থেকে বলতে গেলে যে সাংবাদিকদেরকে জুলাই আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে না, এটা ভুল। আওয়ামী লীগ ট্যাগ দেওয়া যাবে, কারণ তারা অতীতে আওয়ামী লীগ ছিল। বাট আপনার মতের অমিল থাকলে, একজন সত্যিকারের মানুষকে যদি আপনি আওয়ামী লীগ ট্যাগ দেন, সেটার বৈধতা আমি দিব না। সো আমি চাই ট্যাগিং এর রাজনীতি বন্ধ হোক। যারা সত্যিকার অর্থেই জুলাইয়ের ম্যান্ডেটের পক্ষে ছিল না, জুলাইয়ের পক্ষে ছিল না, তাদের শাস্তির আওতায় আনা।